С Днем Великой Победы! Ура! ভ্লাদিমির ভ্লাদিমিরোভিচ পুতিন নামটা একটু হাস্যকর, তবে এই নাম শুনে হাসার সাহস তেমন কারোরই নাই। তার কারণ এই লোক বর্তমান দুনিয়ার সবচেয়ে পাওয়ারফুল বা সবচেয়ে ক্ষমতাধর মানুষদের একজন। এই লোক এতই ক্ষমতাধর যে এই লোকের নাম শুনে যদি আপনি হাসেন তাহলে আপনার জীবনের ঝুঁকি আছে বলে অনেক রাশিয়ানরা বিশ্বাস করবে। People can get in trouble for smiling. I asked him why did he stop me, and he said to me, because you were smiling. 1965 সাল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার 20 বছর হলো, তাই না? 1965 সালে, এবং এই 20 বছর হওয়া উপলক্ষে একটা বই লেখে রাশিয়ার একটা খুব ফেমাস রাইটার, দ্য শিল্ড অ্যান্ড দ্য সোর্ড। বইটার নাম ঢাল এবং তলোয়ার, এটা হলো বইটার নাম। বইটা যিনি লিখেছিল উনি একটা প্রোপাগান্ডা স্পেশালিস্ট ছিল, মানে সরকারের কথাবার্তা খুব সুন্দর করে, দেশের কথাবার্তা খুব সুন্দর করে একটু বানিয়ে চানিয়ে একটু মাল মশলা মিশায়, যা না তার থেকে অনেক বেশি সুন্দর করে উনি এই বইটা লিখেছিল। বইটা অনেক পপুলার হয় সোভিয়েত ইউনিয়নে, মানুষ পাগলের মতো বইটা পড়া শুরু করে এবং বইটা এত জনপ্রিয় হয় যে 3 বছরের মধ্যে বইটা নিয়ে একটা সিনেমা বানানো হয়। বইয়ের মূল কাহিনীটা বা সিনেমার মূল কাহিনীটা ছিল যে একটা কেজিবি এজেন্ট যে ডাবল এজেন্ট হিসেবে জার্মানিতে কাজ করতো এবং তার লাইফের অ্যারাউন্ডে এই বইটা এবং সিনেমাটা। এবং এই বইটা নিয়ে যখন সিনেমা বানানো হয়, সিনেমাও বিশাল জনপ্রিয় হয়। এবং এই সিনেমা কার ভালো লাগে? আমরা সবাই জানি এই সিনেমা ভালো লাগে ভ্লাদিমির পুতিনের। বই যখন বের হয়েছিল তখন ও বই পড়ে নাই, তখন ও বইটই পড়ে না, অত ঝামেলার মধ্যেও নাই। বাট সিনেমা যখন বের হয়, ও এবং ওর আরও কয়েকটা বাউন্ডুলে টাইপ বন্ধু সিনেমা দেখতে যায়। সিনেমাটা ওদের খুবই ভালো লাগে এবং এই ফার্স্ট পুতিন একটা ভালোবাসা জন্মায় ওর কেজিবির প্রতি, যে কেজিবি এবং ওর জীবন পরবর্তীতে অনেক ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছে। বাট দিস ইজ দ্য ফার্স্ট টাইম যখন পুতিন ভাবে যে না, এই সিনেমাটা আমার অনেক ভালো লাগছে। এই সিনেমার যে নায়ক, সে ডাবল এজেন্ট হিসেবে জার্মানিতে ছিল, কেজিবিতে কাজ করতো, ওটা দেখে পুতিন ভাবে যে না, আমিও কেজিবিতে কাজ করতে চাই। 1970 সালে পুতিন ওর স্কুল জীবন শেষ করে এবং স্কুল জীবন শেষ করার পরে আমাদের জীবনে যে ডিলেমা, পুতিনের জীবনে ওই ডিলেমা ছিল যে আমি এখন কি করব। ওর ডিলেমাটা একটু সহজ ছিল, কারণ ওই যে ছোটোবেলায় সিনেমা দেখছিল, ও জানে যে আমার হাতে অপশন দুইটা, আমি হয় আর্মিতে যাব, সেনাবাহিনীতে যাব, অথবা আমি কেজিবিতে যাব, যেটা হলো ইন্টেলিজেন্স এজেন্সি। তো আর্মি নিয়ে যখন ও ভাবা শুরু করে তখন ও দেখে যে না, আর্মিতে মনে হয় আমার পক্ষে যাওয়া সম্ভব হবে না। আর্মির যে এন্ট্রান্স এক্সাম ওইটা আমি পাস করতে পারবো বলে আমার মনে হয় না। এখন কেজিবিতে যাওয়ার দুইটা উপায় ছিল সেই সময়। আপনি আর্মি হয়ে কেজিবিতে যেতে পারতেন, সো যারা আর্মিতে যেত তারা আর্মিতে ঢোকার পরে কেজিবির জন্য এন্ট্রান্স এক্সাম দিতে পারতো, এটা একটা অপশন ছিল। আর একটা অপশন ছিল আপনার একটা ল ডিগ্রি নিতে হইতো। সো আপনার যদি হাতে একটা ল ডিগ্রি থাকতো, আপনি যদি একজন লয়ার হইতেন, তাহলে আপনি ওখান থেকেও কেজিবিতে অ্যাপ্লাই করতে পারতেন। পুতিন যেহেতু দেখলো যে না, আমি আর্মি হতে পারছি না, ওর সেকেন্ড অপশন ছিল আমি তাহলে একটা ল ডিগ্রি নেই এবং তারপরে ওই ল ডিগ্রি ব্যবহার করে আমি কেজিবিতে জয়েন করব। যেই কথা সেই কাজ, পুতিন ল ডিগ্রি নেয়, ল পাস করে। পুতিন কিন্তু একজন লয়ার, আমি জানি না আপনারা জানেন নাকি। এবং তারপরে ও কেজিবিতে চলে যায়। এই প্রথম ও কেজিবিতে জয়েন করার পরে এই প্রথমবার এসে পুতিনের বাবা পুতিনের ওপর খুশি হয়, কারণ ফাইনালি পুতিনের বাবা পুতিনকে এমন কিছু করতে দেখেছে যা সোভিয়েত ইউনিয়নের জন্য। এতদিন পর্যন্ত তো পুতিন নিজের জীবনের জন্য সব কিছু করেছে এবং ওর বাবা যেহেতু সোভিয়েত ইউনিয়ন, দেশ প্রেম, লিডারশিপ ওগুলোই বিশ্বাসী। তো এই প্রথম যখন ও কেজিবিতে জয়েন করে তখন পুতিনের বাবা পুতিনকে বলে না, তুমি আমাদের দেশের ন্যাশনাল ইন্টেলিজেন্সে জয়েন করছো, তুমি এখন দেশের জন্য কাজ করবা, সোভিয়েত ইউনিয়নের মান রক্ষার জন্য কাজ করবা, তোমাকে আমার ভালো লাগছে। এবং এই থেকে শুরু করে ওর এবং ওর বাবার সম্পর্কটা আবার স্বাভাবিক হয় এতদিন পরে এসে। যাই হোক, এরপরে কিছুদিন গল্পে তেমন কোনো টুইস্ট নাই। কেজিবির মতো কাজ করছে, পুতিনের মতো কাজ করছে। কেজিবি কিন্তু তখন আস্তে আস্তে দুনিয়ার সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে ভালো স্কিলড ইন্টেলিজেন্স ফোর্স হিসেবে আত্মপ্রকাশ করা শুরু করেছে। আপনারা দেখবেন ওই সময়ের যেসব বই, ডেটা, মাসুদ রানা টাইপ জিনিসপত্র, মাসুদ রানাকে আসলে আপনি রিসার্চ পেপার হিসেবে ইউজ করতে পারবেন না, বাট তারপরে আমি বলতেছি যে সব জায়গায় আপনি দেখবেন কেজিবির অনেক সুনাম। কেজিবির এবং ইসরায়েলের যে ইন্টেলিজেন্স, এই দুইটার অনেক সুনাম আমরা ওই সময়ও দেখেছি, এখনও আমরা দেখি। এবং যদিও এই সুনামের ভাগিদার মানে ক্রেডিট তো পুতিনের না, পুতিন তখন মাত্র জয়েন করেছে, বাট তারপরে আমি এটা আপনাদের জানায় রাখলাম। তো কেজিবি ভালো কাজ করছে, পুতিন ভালো কাজ করছে, বাট সোভিয়েত ইউনিয়ন কিন্তু ভালোভাবে চলতেছিল না। 80-র দশকে সোভিয়েত ইউনিয়নে বিশাল দুর্নীতি চলতেছে, বিশাল স্বৈরশাসন চলতেছে, প্রেসিডেন্টকে কেউ পছন্দ করে না, ইকোনমির অবস্থা একদম ছেঁড়া বেড়া, সব কিছুর অবস্থা বেশ বাজে। এইখানে গল্পটা খুব ইন্টারেস্টিং হয়ে যায় এবং এই ব্যাপারটা না আপনাদের একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। আমি সিরিয়াসলি বলতেছি, আপনারা অন্য যা করতেছেন একটু বন্ধ করেন, সিরিয়াস কথা। 1989 সালে বার্লিন প্রাচীরের ভাঙন হয়। আপনারা বার্লিন ওয়াল ভাঙন বা বার্লিন ওয়াল ফল এই ব্যাপারটা হয়তো কখনো কখনো শুনে থাকবেন। এবং জার্মানি যখন ভাগ হয় তখন পুরো দুনিয়াকে একটা বার্তাই দেয় এই ব্যাপারটা যে
কমিউনিজমের মনে হয় দিন শেষ। তো যখন জার্মানির এই ভাঙনটা হয় তখন পুরা দুনিয়া দেখে যে কমিউনিজমের মনে হয় আসলে অবস্থা খারাপ, কমিউনিজমের মনে হয় তেমন কোনো ভবিষ্যৎ আর নাই। বার্লিন দেয়াল যখন ভাঙা হচ্ছে 1989 সালে, তখন পুতিন কাজ করতেছে সিক্রেটলি জার্মানিতেই। সো ওর একদম সামনেই পুরো ব্যাপারটা হচ্ছে। সো পুতিন নিজে খুব ক্লোজলি জিনিসটা মনিটর করে যে না, একদম আমার সামনে আমি দেখছি একটা কমিউনিজম বেসড রাষ্ট্রের পতন হচ্ছে, এবং আমার যে দেশ সোভিয়েত ইউনিয়ন, আমার দেশও কমিউনিজমে বিশ্বাসী। সো পুতিনের মনে একটা ভয় ঢুকে যায় যে জার্মানির মতো এত পাওয়ারফুল একটা দেশ, এই দেশের যদি কমিউনিজমের কারণে পতন ঘটতে পারে, তাহলে আমার দেশ সোভিয়েত ইউনিয়ন যে কমিউনিজমের ধারণাটাকেই এস্টাবলিশ করছে পুরো দুনিয়ায়, আমার দেশেরও মনে হয় অবস্থা খারাপ হয়ে যাবে। 2 বছরের মধ্যে পুতিনের ধারণা সত্যি হয়। 26শে ডিসেম্বর 1991 সালে অফিসিয়ালি সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়, আলাদা হয়ে যায় সব দেশ, এবং 15টা আলাদা আলাদা দেশের সৃষ্টি হয় ওই সময়। এই জিনিসটা যখন হয় তখন পুতিন ছুটিতে ছিল সেন্ট পিটার্সবার্গে, এবং ওকে যখন পরে জিজ্ঞেস করা হয় যে এই যে সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল, এই ব্যাপারটা নিয়ে তোমার মতামত কি, ও বলেছিল যে পৃথিবীতে এর থেকে স্যাড ব্যাপার বা এর থেকে কষ্টের ব্যাপার আর কিছু হয় নাই। এখন আপনি ব্যাপারটা চিন্তা করেন, World War I হয়েছে, World War II হয়েছে, কতগুলা ফেমিন, দুর্ভিক্ষ টুর্ভিক্ষ, কত খারাপ জিনিসপত্র হয়েছে পুরা দুনিয়ায়। বাট পুতিনের মতে এই যে সোভিয়েত ইউনিয়নের ভাঙন, এর থেকে খারাপ কিছু পৃথিবীর ইতিহাসে কখনো হয় নাই। এটা ও ওই দিন বিশ্বাস করত এবং ওইটাও আজ পর্যন্ত বিশ্বাস করে। যাই হোক, সোভিয়েত ইউনিয়নের যখন পতন হয়, পুতিন 2টা কাজ করে, 2টাই বেশ ইন্টারেস্টিং কাজ। প্রথম কাজ, ও কেজিবি ছেড়ে দেয়। এখন এই ব্যাপারটা আপনার চিন্তা করতে হবে, যেই ছেলে ছোটোবেলায় সিনেমা দেখে ডিসাইড করছিল যে না আমি কেজিবিতেই জয়েন করব এবং এটাই আমার একমাত্র গোল, এই ছেলে কেজিবি ছেড়ে দেয় একদম 1-2 এর মতো, এত চিন্তা ভাবনা না করে। সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে, ও বলে যে না আমি এখন আর কেজিবিতে কাজ করবো না, আমি কেজিবি ছেড়ে দিব। ডিসিশন 1। ডিসিশন 2 কি ছিল? ও বলে আমি রাজনীতিতে জয়েন করব। তো তখন পুতিনের যেসব বন্ধু বান্ধব ছিল তারা অনেকেই জিজ্ঞেস করে যে ভ্লাদিমির, তুমি কেজিবি ছেড়ে দিচ্ছ, রাজনীতিতে জয়েন করতেছো, কাহিনীটা আসলে কি? এবং পুতিন খুব সিম্পলি জিনিসটা ব্যাখ্যা করে যে ভাই, আমার উদ্দেশ্য আমি সোভিয়েত ইউনিয়নকে আবার এক করতে চাই। আমি যদি একজন কেজিবি এজেন্ট থাকি, আমি একজন ইন্টেলিজেন্স কর্মকর্তা, আমার পাওয়ার আর কতটুক? আমি কি দেশ এক করতে পারবো? ওই যে 15 দেশ আলাদা হয়ে গেছে, আমি কি কখনো আর ফেরত আনতে পারবো এদের? আমি একজন এজেন্ট হিসেবে আমার পাওয়ার এত না, এবং আমি যে একদম কেজিবির প্রেসিডেন্ট তাও তো না, আমি কেজিবির সামান্য একজন এজেন্ট। সো আমার পক্ষে একজন কেজিবি এজেন্ট হিসেবে এত বড় বড় কাজ করা সম্ভব না, যেটা আমার গোল। সো আমার মনে হয়েছে, আবার বলতেছি আমার না, পুতিনের মনে হয়েছে যে আমি যদি রাজনীতিতে যাই এবং কোনো না কোনো দিন যদি আমি এমন একটা উচ্চতর পর্যায়ে পৌঁছাতে পারি যেখানে আমি ডিসিশন ইনফ্লুয়েন্স করতে পারবো, তখন যে হয়তো আমি আবার সোভিয়েত ইউনিয়নকে যদি এক করা যায় এরকম কোনো ডিসিশন নিতে পারি, তাহলে আমি আমার জীবনকে সার্থক ভাববো। 1991 সালে পুতিন কেজিবি ছেড়ে দেয়। এর পরের 6 বছর ও একদম পাগলের মতো রাজনীতি করে, সব রাজনৈতিক কর্মকর্তাদের সাথে সখ্যতা গড়ে তুলে। ওর যেহেতু একটা এজেন্ট টাইপ ব্যাকগ্রাউন্ড ছিল, খুবই স্মার্ট মানুষ ছিল, খুব তাড়াতাড়িও মানুষের সাথে ফ্রেন্ডশিপ করতে পারতো। জার্মানিতে ও ডাবল এজেন্ট হিসেবে কতদিন কাজ করছে, এবং কেজিবি এজেন্ট হিসেবে পুতিনের যেসব কাজকর্ম বা অপারেশনের কাহিনী, সেগুলো সব ফ্যাসিনেটিং কাহিনী। অনেক অনেক অপারেশন অনেক সাকসেসফুলি করতে পারছে, যেগুলা মানে অন্য কেউ হয়তো বেঁচে ফেরত আসতে পারতো না এরকম সিচুয়েশন থেকে। তো ছেলে খুব স্মার্ট ছিল, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। এবং 6 বছরের মধ্যে এই ছেলে রাজনীতি করতে 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 কেজিবির প্রেসিডেন্ট হয়ে যায়। নর্মাল মানুষ কি, আপনি চিন্তা করেন ব্যাপারটা, যেই ছেলে ছোটবেলা থেকে ভাবছিল যে আমি কেজিবিতে এজেন্ট হইতে চাই, এইটাই ছিল স্বপ্ন। ছেলে না ছিল পড়াশোনায় ভালো, ছিল বাউন্ডুলে স্বভাবের, পরিবারের ঝামেলা ছিল, স্কুলে যাইতে চাইতো না, সব কিছুর পরে ওর ইচ্ছা ছিল যে না আমি যদি কোনোভাবে কেজিবিতে একটা নর্মাল চাকরি করতে পারি তাইলেই আমার জীবন সফল বলে আমি ধরে নিব। সেই ছেলে কেজিবিতে জয়েন করে, কেজিবির চাকরি ছেড়ে দেয়, রাজনীতিতে ঢুকে, এবং তারপরে কেজিবির হেড হয়, রাশিয়ার সিক্রেট সার্ভিসের হেড। এইটা মানে কোনোভাবেই হেলায় ফেলায় হারানোর মতো বিষয় না, বিশাল ব্যাপার। এবং নর্মালি অন্য যে কেউ হলেও ভাবতো যে আমার এইম ছিল আমি কেজিবির কর্মী হব, আমি এখন কেজিবির হেড হয়ে গেছি, আমি থামি। বাট পুতিন ওরকম ছিল না, পুতিনের ড্রিম এটা না, পুতিনের ড্রিম ছিল আমি রাজনীতিতে যাব, আমি প্রেসিডেন্ট হব, আমি প্রাইম মিনিস্টার হব, আমি সোভিয়েত ইউনিয়নকে এক করার চেষ্টা করব। তো 1996 সালে তো পুতিন কেজিবির হেড হলো। কেজিবির হেড হওয়ার পরও কী করা শুরু করলো জানেন? তৎকালীন যে রাশিয়ার প্রেসিডেন্ট তার সাথে সখ্যতা করা শুরু করলো, এবং এই সখ্যতার রেজাল্ট 3 বছরের মধ্যে চলে আসলো। 1999 সালে যখন প্রাইম মিনিস্টার ঘোষণা করার সময় আসলো, রাশিয়ার নিয়ম ছিল প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টারকে ঘোষণা করে, প্রাইম মিনিস্টার কে হবে এটা প্রেসিডেন্ট ঠিক করে। তো 1999 সালে যখন এই ব্যাপারটা আসলো যে প্রাইম মিনিস্টার কে হবে এটা ঠিক করা হবে, তখন তৎকালীন যে প্রেসিডেন্ট ছিল বরিস,
ওই লোক অনেক অনেক ক্যান্ডিডেট বাদ দিয়ে, তখন ক্যান্ডিডেট লিস্টে অনেকে ছিল, সোভিয়েত ইউনিয়নে অনেক দিন ধরে রাজনীতির কাজ করেছে, ওর দলে অনেক মানুষ, বিশাল এক লিস্ট ছিল, সব লিস্ট বাদ দিয়ে তৎকালীন কেজিবি প্রধান ভ্লাদিমির পুতিনকে ও প্রাইম মিনিস্টার বানাইলো 1999 সালে রাশিয়ার। এই জায়গায় পুতিন নেটওয়ার্কিংয়ের একটা খেলা দেখায় দিল যে যদি আপনি ভালো মতো নেটওয়ার্কিং করতে পারেন তাহলে এই যে 20 বছর 25 বছর ধরে কাজ করে কর্মীরা এত চেষ্টা করলো, কেউ প্রধানমন্ত্রী হতে পারলো না, পুতিন মাঝখান থেকে একদম সাইড দিয়ে এসে 3 বছরের মধ্যে রাশিয়ার প্রধানমন্ত্রী হয়ে গেল। অন্যান্যরা হয়তো এই জায়গায় শেষ করে ফেলতো ব্যাপারটা, বাট আমরা ভ্লাদিমির পুতিনকে নিয়ে কথা বলতেছি। আচ্ছা, ভ্লাদিমির পুতিনকে যে বানাইলো প্রাইম মিনিস্টার বরিস, এই লোকটাকে নিয়ে একটু কথা বলতে হবে। এই লোক ছিল বেশ খারাপ বলতে এই যে রাশিয়ার যে প্রেসিডেন্টের কথা বলছি আমরা, ওই সময়ের 1999-এর তৎকালীন প্রেসিডেন্ট, এই লোক সারাদিন মদ খেত, এই লোক দুর্নীতি করতো, এর এবং এর পরিবারের দুর্নীতির বিশাল রেকর্ড ছিল, এবং এই লোক জিনিসটা লুকায়ও করতো না। এমনও ভিডিও আছে যে উনি জার্মানিতে গেছে একটা রাজনৈতিক মিটিংয়ে, ওই মিটিংয়ে উনি মদ খেয়ে পাবলিকলি নেচেছেও। সো রাশিয়ার মানুষ ওনাকে খুবই অপছন্দ করতো। রাশিয়ার ইকোনমির অবস্থা তখন ভয়াবহ ধরনের খারাপ, সো সবাই চাচ্ছে যে প্রেসিডেন্ট পর্যায়ে কোনো পরিবর্তন আসুক। বাট রাশিয়া যেহেতু সারা জীবনই একটু একনায়কতন্ত্র চালিয়ে গিয়েছে, কেউ তো পাবলিকলি বলতে পারেনি, বাট আস্তে আস্তে মানুষের মধ্যে এই ক্ষোভটা আসা শুরু হয়েছিল যে না, আমরা প্রেসিডেন্টের পতন চাই। 1999 সালের শেষের দিকে এই বরিস লোকটা পদত্যাগ করতে বাধ্য হয়। যখন প্রেসিডেন্ট পদত্যাগ করে, নিয়মটা হলো তখন প্রাইম মিনিস্টার হবে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট। সো আমাদের প্রাইম মিনিস্টার কে ছিল? ভ্লাদিমির পুতিন। সো ভ্লাদিমির পুতিন 1999 সালে প্রথমবারের মতো ভারপ্রাপ্ত, বাট প্রথমবারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট হয়ে যান। এই যে 1999 সালে ভ্লাদিমির পুতিন ক্ষমতা পাইল, প্রেসিডেন্ট হইল, তখন থেকে আজ পর্যন্ত এই লোক প্রেসিডেন্ট হওয়ার বাদ দেয় নেই, সারা জীবন ধরেই প্রেসিডেন্ট হয়েই আছে এখন পর্যন্ত। তখন পুতিন প্রথমেই ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হয়, তখন কিন্তু রাশিয়ার অবস্থা অনেক খারাপ, একটু আগে আমি যে বললাম ইকোনমি এই সেই দুর্নীতি ইত্যাদি। বাট ওই সময় চেচনিয়ার সাথে রাশিয়ার যুদ্ধ হচ্ছে এবং চেচনিয়া স্বাধীন হয়ে যেতে চাচ্ছে, রাশিয়া চাচ্ছে না ওরা স্বাধীন হইতে দিব না, এ ধরনের একটা ক্যাচাল চলছে। এবং এই ঝামেলার মধ্যে পুতিন যখন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হয়, পুতিন ওখানে সৈন্য পাঠানো শুরু করে। পুতিনের যেহেতু কেজিবি ব্যাকগ্রাউন্ড, ও যুদ্ধে যেতে কখনোই ভয় পায় নাই, এবং ও বলে যে না, চেচনিয়া আমাদের থেকে যদি আলাদা হয়ে যায় ধ্বংস করে দিব, উড়াই দিব, এই ধরনের কথাবার্তা বলে, এবং এই ব্যাপারটা ও খুব স্ট্রংলি হ্যান্ডেল করতে পারে, যেই কারণে যদিও ভারপ্রাপ্ত ছিল, বাট ইমিডিয়েটলি রাশিয়ার সাধারণ মানুষ ওকে পছন্দ করা শুরু করে। এই কারণে এর কিছুদিন পরে, এতদিন তো ভারপ্রাপ্ত ছিল, বাট এর কিছুদিন পরে যখন প্রপার ইলেকশন হয়, ওই ইলেকশনে 53% ভোট নিয়ে প্রথমবারের মতো পূর্ণ মেয়াদে রাশিয়ার প্রেসিডেন্ট হন ভ্লাদিমির পুতিন। যখন পুতিন প্রথমবার প্রেসিডেন্ট হয়, তখন যদি আপনারা নিউজগুলো দেখেন, দেখবেন পুতিন আমেরিকার সাথে বা এই যে পশ্চিম বিশ্বের সাথে খুব ভালো সম্পর্ক রাখতো। ও খারাপ কোনো কথাবার্তা বলতো না, খোঁচাইতো না, ঝগড়া করতে চাইতো না, বিকজ ও মাত্র প্রেসিডেন্ট হয়েছে। ও চাচ্ছিল যে না, আমার নিজের গ্রাউন্ডটা আগে আমি শক্ত করে নেই। প্রেসিডেন্ট হওয়ার পরে প্রথমেই পুতিন যে কাজটা করে সেটা হলো অলিগার্ক নামে এক ধরনের লোক আছে। অলিগার্ক একটা রাশিয়ান শব্দ, এবং এটা বলতে মূলত আসলে বোঝানো হয় বিলিয়নিয়ার মিলিয়নিয়ারদের, যাদের অনেক পাওয়ার আছে রাশিয়ায়। সো এই ধরনের মানুষের সাথে সম্পর্ক গড়া শুরু করে পুতিন, এবং আমরা অলরেডি জানি পুতিন এই ধরনের সম্পর্ক, এই ধরনের নেগোসিয়েশন বা নেটওয়ার্কিং, এই ব্যাপারগুলো পুতিন আসলে ভালো পারে অনেক। পুতিন অনেকটা রাশিয়ার ওই সময়ের সোলাইমান সুখন, তো উনি খুব ভালোভাবে এই ব্যাপারটা হ্যান্ডেল করে। এবং এর আগের প্রেসিডেন্টরা যা করেছিল, এর আগের প্রেসিডেন্টরা অনেক টাকা নিত, এই ধরনের যারা বড় লোক ছিল তাদের কাছ থেকে অনেক টাকা নিত, এবং টাকা নিয়ে তাদের সাথে সম্পর্ক বজায় রাখার চেষ্টা করতো। পুতিন যেটা করে, পুতিন বলে যে না, আমি তোমার সাথে অন্য ধরনের একটা সম্পর্ক করব, তোমার যা ব্যবসা করার ইচ্ছা তুমি করো, আমি তোমাকে কিছু বলবো না, তুমি যদি অনিয়মের কিছু করতে চাও, বেআইনি কিছু করতে চাও, কোনো সমস্যা নাই, আমি তোমাকে সাপোর্ট দিব, তুমি যা ইচ্ছা করতে পারো, আমাকে শুধু টাকা দিতে হবে এবং আমাকে সাপোর্ট দিতে হবে। বাট তুমি যদি এটা না করো, তাহলে তোমার বিরুদ্ধে মামলা হওয়ার সুযোগ আছে, এবং রাতের আধারে তুমি নাই হয়ে যাইতে পারো। সো পুতিন অনেকটা ওই যে মাফিয়া টাইপ একটা সিস্টেম ফলো করার চেষ্টা করে, যে মাফিয়ারা যেরকম সাপোর্ট দেয় বিভিন্ন বিজনেসকে, ও বলে যে আমাকে যারা সাপোর্ট দিবে, আমাকে যারা টাকা পয়সা দিবে, আমি ওইসব বিজনেসকে সাপোর্ট দিব, এবং যাদের দিব না তাদের ব্যাপারে আমি জানি না কি হবে। এর পরের 3-4 বছর পুতিন অনেক অলিগার্কদের এরকম জেলে ভরে। দেখেন, ওদের জেলে ভরাটা আসলে খুব সহজ, সবাই দুর্নীতি করতো, গত 15-20 বছরে সবাই অনেক দুর্নীতি করেছে পুতিন প্রেসিডেন্ট হওয়ার আগ পর্যন্ত। এবং ব্যাপারটা পুতিন যেটা করেছে, যারা ওকে টাকা দিত তাদেরকেও জেলে ভরে নাই, যারা ওকে টাকা দিত না তাদের যে দুর্নীতির ব্যাপারগুলো ছিল সেগুলোর মামলা হওয়া শুরু হয় এবং ওরা জেলে যাওয়া শুরু করে। মোটামুটিভাবে 5 থেকে 7 বছরের মতো লাগে
পুরা রাশিয়ার যে এলিট সোসাইটি সব পুতিনের কন্ট্রোলে চলে আসে। আচ্ছা, এই মাফিয়া টাইপ কথাবার্তা হচ্ছে দেখে আপনার মনে হতে পারে যে পুতিন আসলে রাশিয়ার কোনো উন্নতি করে নাই, তার প্রথম যে টার্ম ছিল ওই টার্মে। এই কথা সত্য না, ওই সময় রাশিয়ার অনেক উন্নতিও হয়েছে। রাশিয়া আসলে এত বাজে অবস্থায় ছিল আগের যে বরিস প্রেসিডেন্ট ওর শাসনামলে যে কেউই আসলে উন্নতি করতে পারতো, বাট পুতিন আসলে অনেক উন্নতি করেছে। সামরিক খাত থেকে শুরু করে অর্থনীতি বলেন, পুরা দেশটাকে আবার গুছিয়ে আনা বলেন, এবং অন্যান্য যে ঝামেলা, চেচনিয়ার ঝামেলাটার কথা বললাম, ওই ঝামেলাগুলোর কথা বলেন, বা বিদেশ নীতির কথা যদি আমরা বলি, বা এক্সপোর্টের যে রুলস, রাশিয়া আবার আস্তে আস্তে অয়েল অ্যান্ড গ্যাস এক্সপোর্ট করা শুরু করে ইউরোপে, এবং ইউরোপে একসময় 70 থেকে 75% অয়েল অ্যান্ড গ্যাস আসা শুরু করে রাশিয়া থেকে। এই পুরো ব্যাপারগুলোই কিন্তু পুতিনের শাসনামলে হয়েছে। আমি বলছি পুতিনের শাসনামল ছাড়া আর কোনো শাসনামল ছিলই না। যাই হোক, এইসব করার কারণে পুতিনের জনপ্রিয়তা বাড়তেই থাকে। আগেরবারও 53% ভোট পেয়ে জিতেছিল, এইবারও 70%-এর বেশি ভোট পেয়ে আবার ইলেক্টেড হয়। পুতিন কিন্তু ডিক্টেটর দিন শেষে, এবং ডিক্টেটরদের সাথে যা হয় পুতিনের সাথেও তাই হওয়া শুরু হয়। আস্তে আস্তে ওর জনপ্রিয়তা কমতে শুরু করে। ওর বিরোধী যেসব রাজনৈতিক দল ছিল ওই সব দলের মানুষদেরও জেলে ভরা শুরু করে। যারাই পুতিনকে নিয়ে খারাপ কথা বলতে দেখা যায় ওর লাশ ভেসে উঠতেছে, বা ও নাই হয়ে যাচ্ছে, বা ও মরে যাচ্ছে, বা ও জেলে চলে যাচ্ছে। পুতিন যখন আস্তে আস্তে ওর দেশের ব্যাপারটা গুছায় ফেলে এবং কন্ট্রোলে চলে আসে, ও বিদেশকে খোঁচানো শুরু করে, স্যাংশন আসা শুরু হয়, ঝামেলা আসা শুরু হয়, এবং দেখা যায় যে পুতিনের দেশের ভিতরেও অ্যাপ্রুভাল রেটিং কমা শুরু হয়। এটা আমি একটা রূপক অর্থে বলছি। রাশিয়ার ভিতরে কারো এত সাহস নাই যে সে ভোট করবে যে পুতিনের জনপ্রিয়তা এখন কমছে না বাড়ছে। পুতিন এই ব্যাপারটা খুব ভালোভাবে রিয়েলাইজ করে যে ওর একটা নেগেটিভ ব্র্যান্ডিং হওয়া শুরু হয়েছে। একটু আগে বলেছি, এবং পুরো ভিডিও জুড়েই আমি বলেছি যে পুতিন আর যাই হোক বোকা না, এবং ও যখন এই ব্যাপারটা দেখে যে না, আমার ব্র্যান্ডিং মনে হয় একটু খারাপ হয়ে যাচ্ছে, তখন ওই ব্যাপারগুলো হওয়া শুরু হয়। পুতিন ঘোড়ার পিঠে বসে আছে জামা ছাড়া, পুতিন কুকুরের বাচ্চা আদর করছে, পুতিন ঘোড়া চালাচ্ছে, ভাল্লুকের পিঠে বসে আছে, এই ধরনের ব্যাপারগুলো আস্তে আস্তে আবার সামনে আসা শুরু হয়। এবং মিডিয়াকে পুতিন খুব ইন্টারেস্টিং ওয়েতে ইউজ করে। অনেকে বলবে প্রোপাগান্ডা, অনেকে বলবে মিসলিডিং তথ্য, বাট মূলত ও নিজের এরকম একটা ব্র্যান্ডিং করতে চায় যে আমি এখনও আছি, আমি এখনও একজন স্ট্রং নেতা, তোমরা আমাকে বিশ্বাস করতে পারো, আমার উপর ভরসা রাখতে পারো, আমি রাশিয়াকে ঠিক পথেই নিয়ে যাচ্ছি। নেক্সট ইলেকশন ছিল 2008 সালে। রাশিয়ার তখন সংবিধানে নিয়ম ছিল যে কেউ 2 বারের বেশি প্রেসিডেন্ট হইতে পারে না। সো পুতিন অলরেডি 2 বার প্রেসিডেন্ট হয়ে গিয়েছিল, ভারপ্রাপ্ত 1 বার এবং তারপরে পরপর 2 বার। তো কি করা যায়? পুতিনের দলে এক লোক ছিল, নাম ছিল দিমিত্রি। ও বলে যে তুই রাজনীতি কর, তুই প্রেসিডেন্ট ইলেকশন করবি, তুই দাঁড়া প্রেসিডেন্ট ইলেকশনে। এবং ওই লোক প্রেসিডেন্ট ইলেকশনে দাঁড়ায়। কোনো অপোনেন্ট ছিল না, যত অপোনেন্ট ছিল সব হয় জেলে বা মরে গেছে। তো ওই লোক প্রেসিডেন্ট হয় দিমিত্রি, এবং ও প্রেসিডেন্ট হওয়ার সাথে সাথে ও পুতিনকে প্রধানমন্ত্রী বানায়। আমরা আগেই জেনেছি যে প্রেসিডেন্ট সে প্রধানমন্ত্রী সিলেক্ট করতে পারে। দুইজন মিলে আইন পরিবর্তন করে, এবং নতুন আইন হয় যে এখন থেকে যে কেউ আনলিমিটেড টার্মের জন্য প্রেসিডেন্ট হইতে পারবে। তো সবচেয়ে বড় ঝামেলা গেল, পুতিন এখন জানে যে আমি সারা জীবনই মোটামুটি প্রেসিডেন্ট থাকতে পারবো, পুরা দেশ আমার কন্ট্রোলে চলে আসছে। এখন আমার যে মেইন স্বপ্ন সোভিয়েত ইউনিয়নকে আবার ফেরত আনা, এইটা বাস্তবায়নের দিকে মনোযোগ দেওয়ার সময় এসে গিয়েছে। 2008 সালে জর্জিয়ায় বিদ্রোহী গোষ্ঠীকে সাহায্য করার মাধ্যমে পুতিন তার ইন্টারন্যাশনাল অঙ্গনে দাবা খেলা শুরু করে, এবং ওই প্রজেক্ট মোটামুটিভাবে সাকসেসফুল হয়, বাট খুব বেশি সাকসেসফুল হয় না। সবচেয়ে বড় এবং সবচেয়ে সাকসেসফুল ব্যাপারটা ঘটে 2014 সালে, যখন রাশিয়া ক্রিমিয়া দখল করে নেয় ইউক্রেনের কাছ থেকে। Russian troops spreading out throughout the strategic Crimean Peninsula. President Obama speaking with Russian President Vladimir Putin, apparently pulling no punches, although it is unclear what the White House can really do about all of this. 2015 সালে যখন সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হয়, তখন বাশার আল আসাদকে মোটামুটিভাবে প্রকাশ্যেই রাশিয়া এবং পুতিন সমর্থন দেয়, এবং তখন থেকে বোঝা যায় যে না, পশ্চিমা বিশ্ব যাই করুক, আমেরিকা এবং ওদের ইউরোপিয়ান অ্যালাই প্লাস ইংল্যান্ড এরা যাই করুক, রাশিয়া সব মেনে নিবে না। রাশিয়া ওগুলার এগেইনস্টে একদম পাবলিকলি দাঁড়াতে আর ভয় পায় না। লাস্টলি 2022 সালে এসে এখন আমরা দেখছি ইউক্রেনের সাথে রাশিয়ার একদম মোটামুটি ফুল স্কেল ওয়ার, যেখানে রাশিয়া একদম ওপেনলি পাবলিকলি বলছে যে আমরা ইউক্রেনকে আবার ফেরত চাই, ইউক্রেনের মানুষ খুব একটা জরুরি না, ইউক্রেনের এত বড় জায়গা দরকার নেই, ইউক্রেন আসলে রাশিয়ারই অংশ, ইউক্রেনের যে হেডকোয়ার্টার, ইউক্রেনের যে সেন্টার অফ দ্য সিটি, ওখান থেকে রাশিয়ারও জন্ম হয়েছে, এবং আমরা ইউক্রেনকে আবার রাশিয়ার সাথে জোড়া দিতে চাই, আমরা সোভিয়েত ইউনিয়ন ফেরত পেতে চাই। দেখেন ভাই, পুতিন রাজনীতিতে আসার শুরুর থেকে এখন পর্যন্ত গত 22 বছরে গোল ছিল একটাই, আমি সোভিয়েত ইউনিয়ন ফেরত চাই। আমি না, পুতিন সোভিয়েত ইউনিয়ন ফেরত চান, এবং
এখন দেখা যাচ্ছে যে অনেক দিন হয়ে গিয়েছে, 22 বছরের মতো হয়ে গিয়েছে, এবং ফাইনালি পুতিন ওর যে গোল, ওই গোলের এগেনস্টে অ্যাকচুয়াল ডেমনস্ট্রেবল অ্যাকশন নেওয়া শুরু করেছে। এতদিন ধরে আস্তে আস্তে নিয়েছিল, এখন পুতিন দেখলো যে ওর 69 বছর হয়ে গিয়েছে, রাশিয়ায় লাইফ এক্সপেক্টেন্সি 72 বছর, সাধারণ একজন পুরুষ রাশিয়ায় 72 বছর বেঁচে থাকে। পুতিন সাধারণ না, ও অনেক ফিট দেখেই মনে হয়, সো 72 বছরের আর অনেক বেশি বাঁচবে। তো কত বেশিই বা বাঁচবে, হায়েস্ট 10 বছর, 15 বছর, 20 বছর বাঁচবে পুরো সোভিয়েত ইউনিয়নকে এক করার জন্য, যেটা ওর ছোটোবেলা থেকে স্বপ্ন। ওই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য এখন কিন্তু আর অত সময় নেই। এখন দুঃখজনক হলেও সত্য, রাশিয়া এই যে স্বপ্নটা দেখছে সোভিয়েত ইউনিয়নকে আবার এক করবে, পুতিন যে স্বপ্নটা দেখছেন, এই স্বপ্ন বাস্তবায়ন করতে যে উনি যা যা করছেন তা রাশিয়াকে মোটামুটিভাবে পুরো দুনিয়ায় এক ঘরে করে দিয়েছে। এবং রাশিয়ার ইকোনমির অবস্থা এখন সর্বকালের মধ্যে সবচেয়ে খারাপ, রাশিয়ার সাথে বাকি পৃথিবীর রিলেশন সবচেয়ে খারাপ, সবসময়ই খারাপ ছিল, বাট এখন অনেক বেশি খারাপ। এবং প্রতিনিয়তই মনে হচ্ছে যে রাশিয়া যা করছে তা থার্ড ওয়ার্ল্ড ওয়ারকে এসকেলেট করার একটা সম্ভাবনা সৃষ্টি করছে। আপনি একটু ব্যাপারটা বোঝার চেষ্টা করেন, যখন মানুষ মোবাইল কি জানতো না, ওই সময় রাশিয়া স্পেসে কুকুর পাঠাইতো, এবং এই ব্যাপারটা থেকে আপনি বুঝতে পারেন যে রাশিয়া কি পরিমাণ পাওয়ারফুল একটা দেশ ছিল, সেই দেশের এখন কি অবস্থা। এখন ওই 1 রুবল 1 সেন্টের থেকেও কম পাওয়ারফুল। রাশিয়ায় 6000 মানুষ এখন পর্যন্ত অ্যারেস্ট হয়েছে প্রোটেস্ট করতে, যে এই ইকোনমির কোল্যাপসের। রাশিয়া কোম্পানি যেগুলো $বিলিয়ন কোম্পানি ছিল, ওগুলো রাতের মধ্যে নাই হয়ে যাচ্ছে, বিকজ রাশিয়ার ইকোনমির অবস্থা এখন এত খারাপ এই যুদ্ধের জন্য। তো কি মনে হয়, পুতিন কি পারবে আসলে আবার সোভিয়েত ইউনিয়নকে এক করতে? আমি খুবই জানতে আগ্রহী আপনাদের কাছ থেকে কমেন্টে, যে আপনাদের কি মনে হয়, সোভিয়েত ইউনিয়ন আবারও এক হওয়ার আসলে কোনো সম্ভাবনা আছে নাকি? এক, এবং দ্বিতীয়ত পুতিন আসলে এটা করতে পারবে নাকি, যেহেতু খুব বেশি সময় আসলে হাতে নাই। এবং এমন হতে পারে এই যে সোভিয়েত ইউনিয়নকে এক করার নেশা, এই নেশাটা বাস্তবায়ন করতে যেয়ে পুরো রাশিয়াই হয়তো শেষ হয়ে যাবে, যেটা কেউই চায় না। আমি খুবই জানতে আগ্রহী, আপনাদের পুরো ব্যাপারটা নিয়ে কি মনে হয় আমাকে কমেন্টে জানাবেন। এই তো, ভালো থাকেন সবাই, সবার সাথে আমার দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকেন, টাটা।